আসিফ আর আরমান দুজন ঘনিষ্ঠ বন্ধু। আসিফ পেশায় একজন লেখক আর আরমান ব্যবসায়ী। আরমান, তুই হয়তো আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু বিশ্বাস কর বন্ধু, গতকাল রাতেও আমি সেই স্বপ্নটা দেখেছি। আমার মনে হয় তোর একটা মানসিক ডাক্তার দেখানো উচিত। দিন দিন তুই পাগলের মতো হয়ে যাচ্ছিস, একই স্বপ্ন বারবার দেখছিস। কোনো সুস্থ মানুষ বারবার স্বপ্ন দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু খোলাখুলি বলতো, তুই কি দেখেছিস? ওই যে একটা অদ্ভুত কূপ আর একটা অদ্ভুত বাড়ি, যে বাড়িতে কোনো মানুষ থাকে না। এই বাড়িতে সব জিনিসগুলো পুরনো, আর কূপের মধ্যে তাকালেই মনে হয় ঘন কালো জল। যখনই আমি সেই কূপে উঁকি দিয়ে দেখতে চাই এর ভেতরে কি আছে, তখনই আমার ঘুম ভেঙে যায়। আচ্ছা যাই হোক, এসব বাদ দিয়ে তুই এখন একটু লেখায় মন দে। সামনে তো বইমেলা, তোর মতন বই বের হতে যাচ্ছে। তুই এত বড় একটা বিখ্যাত লেখক, আর তুই কিনা পড়ে আছিস সেই সামান্য স্বপ্ন নিয়ে। আমিও তাই ভাবছি, আর তাই কিছুদিন ঢাকার বাইরে কোনো একটা নিরিবিলি গ্রামে কাটাবো বলে ঠিক করেছি। দু এক জায়গায় কথা বলেছি, আগামী সপ্তাহে আমি ঢাকার বাইরে যাচ্ছি। ঠিক আছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবি, কোনো সমস্যা হলেও আমাকে জানাবি। এরপর আসিফ গ্রামের একটা পুরনো বাড়িতে লেখার উদ্দেশ্যে রওনা হলো। সে যখন বাড়ির সামনে দাঁড়ালো, তার মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হলো। তার মনে হলো এই বাড়িটা সে আগেও কোথাও দেখেছে। শুনুন আসিফ সাহেব, এই বাড়িতে আপনি যতদিন খুশি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু মাসের প্রথমে 2000 টাকা ভাড়া দিতে হবে, আর বাইরে খাওয়া দাওয়া করতে হবে, কারণ এখানে কোনো রান্না বানানোর ব্যবস্থা নেই। ও আরেকটা কথা, উত্তর দিকে একটা কূপ রয়েছে। কূপের কথা শুনে আসিফ কিছুটা চমকে উঠল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কূপ দেখার জন্য তো আর আমি এ বাড়িতে আসিনি। আমার লেখাটা শেষ করতে হবে। অনেক দিন ধরে এই লেখাটা লিখতে পারছি না। মনে হয় এমন একটা গ্রামের নিরিবিলি পরিবেশে আমার লেখাটা শেষ হবে। আচ্ছা, আপনি বাড়িতে কতদিন ধরে আছেন? খুব ছোটবেলা থেকেই আমি বাড়িতে আছি। আমার বাবা জমিদারের নায়েব ছিলেন। এই জমিদার বাড়িতেই তিনি সারা জীবন কাটিয়েছেন। আর তারপর জমিদার যখন দেশভাগের সময় ভারত চলে যান, তখন এই বাড়িতে আমার পরিবার আশ্রয় নেয়। এখন এই বাড়ির মালিক আমি। তা তো বুঝলাম, কিন্তু জমিদারের পরিবারের লোকজন তারা কোথায়? আসলে জমিদার অনেক অত্যাচারী ছিলেন। তিনি জনগণের উপর এত বেশি নির্যাতন করেছিলেন যে মানুষটাকে একদমই পছন্দ করত না। তার ছিল একটি মেয়ে, মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মেয়েটি আত্মহত্যা করে মারা যায়। জমিদারের স্ত্রী মেয়ের শোকে পাগলের মতো হয়ে যান। কেন আত্মহত্যা কেন করেছিল? মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী। জমিদারের এক সাধারণ কর্মচারী ছেলের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। জমিদার এটি মেনে নিতে পারেনি, আর তাই মেয়েটি আত্মহত্যা করে মারা যায়। এরপর আসিফ বাড়ির ভেতরে ঢুকল। তার সবকিছুই অনেক অদ্ভুত লাগছিল। চারিদিকে পুরনো সব জিনিসপত্র। সে একটা বন্ধ ঘর দেখতে পেল। সে যখন ওই বন্ধ ঘরের কাছে গিয়ে দাঁড়ালো, সে স্পষ্ট শুনতে পেল নূপুরের শব্দ। কে ভিতরে? কে? দরজাটা খুলুন। এসেছো? তুমি আমার কাছে ফিরে এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমাকে তো আসতেই হবে। কত বছর হয়ে গেল আমি তোমার জন্য অপেক্ষা করছি। কে 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 কথা বলছেন? আমি আপনার সাথে কথা বলতে চাই। দয়া করে
দরজাটা খুলুন। কত বছর পর তোমাকে দেখলাম। তোমার মনে আছে তোমার সাথে কত সুন্দর সময় কাটাতাম? আমরা হাত ধরে বাগানে ঘুরে বেড়াতাম, ছাদে হাঁটতাম, বৃষ্টিতে ভিজতাম, একসাথে জোছনা দেখতাম। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। আসিফকে সেই বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে লোকমান প্রচন্ড রেগে গেল। কি ব্যাপারখানা কি? আপনি এখন এই ঘরের সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার কাজ তো এই ঘরের সামনে দাঁড়িয়ে থাকা নয়। যান এখান থেকে, যান। আর হ্যাঁ, এই ঘরের সামনে আর কখনো আসবেন না। কোনোদিন যেন আপনাকে এখানে আর না দেখি। যদি আপনি এখানে আবার এসেছেন তাহলে বাড়ি থেকে চলে যাবেন। দেখুন লোকমান সাহেব, আমি স্পষ্ট শুনেছি এই ঘরের মাঝে একটা নারী কণ্ঠ কথা বলছে। আমাকে বলুন, এখানে আপনি কাকে আটকে রেখেছেন? আমি সবটা দেখতে চাই। তা না হলে আমি পুলিশকে খবর দেব। এরপর আসিফের কথায় লোকমান চাচা যখন দরজা খুলল, দেখতে পেল ভেতরে কেউ নেই। আসিফ প্রচন্ড অবাক হল, কারণ এতক্ষণ সে সেই ঘর থেকেই কথা বলতে শুনেছে। মাঝরাতে আসিফ শুয়ে ঘুমাচ্ছিল, আর ঠিক এমন সময় সে শুনতে পেল কে একটা মৃদু সুরে গান গাইছে। আসিফ যখন বাইরে গেল, সে স্পষ্ট দেখতে পেল একটা নারী মূর্তি হেঁটে বেড়াচ্ছে। কে আপনি? দাঁড়ান, প্লিজ যাবেন না। এরপর সেই নারীটি আসিফের সামনে এলো। আসিফ তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে ছিল অসাধারণ সুন্দরী। কি লেখক সাহেব, কেমন লাগছে এ বাড়ি? আপনার লেখা কেমন এগোচ্ছে? ও আচ্ছা, আপনি তাহলে মানুষ। আমি তো ভেবেছিলাম অন্য কেউ। ওই আগে তো আপনাকে কখনো দেখিনি। তাছাড়া লোক মানুষ তো আপনার ব্যাপারে কিছুই বলেনি। হ্যাঁ, আমি মানুষ, আপনাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। আমি এই বাড়িতেই থাকি। এই বাড়িতেই আমার ছোট্টবেলা থেকে বেড়ে ওঠা। যাক, কথা বলার মতো একজন সঙ্গী পাওয়া গেল। ভয় পাবেন না, এটা সামান্য রাতের পাখি, কোনো ভূত নয়। আসলে আমার লেখাটা খুব একটা আগাচ্ছে না। আমি কোনো ভালো গল্প খুঁজে পাচ্ছি না। সামনে বইমেলা চলে এসেছে, জানি না গল্পটা শেষ করতে পারবো কিনা। আমি আপনাকে একটা ভালো গল্প শোনাতে পারি, যদি আপনার হাতে সময় থাকে তাহলে। এই গল্পটা আপনি লিখতে পারেন। তা বেশ তো, আপনার গল্পটা আমাকে শোনান, হয়তো তা কাজেও লেগে যেতে পারে। পদ্মাবতী, তুমি শুধু শুধুই আমার সাথে সম্পর্ক গড়ে তুলেছ। তোমার বাবা কখনোই আমাকে মেনে নেবে না। তুমি শুধু শুধুই বেশি বেশি ভাবছ। আগে বাবার সাথে কথাটা বলেই দেখি। আমার মনে হয় বাবা তোমাকে মেনে নেবে, কারণ তুমি অনেক ভালো ছাত্র, ভালো চাকরি করছো। তুমি ভালো করে জানো কেন মেনে নেবে না। কারণ আমার বাবা তোমার বাবার সামান্য একজন কর্মচারী। জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। আমি আজকেই তোমার ব্যাপারে বাবার সাথে কথা বলবো। যদি বিয়ে করতে হয় তাহলে আমি তোমাকেই বিয়ে করব। এছাড়া কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। তারপর পদ্মাবতী তার বাবার সাথে হামজার ব্যাপারে কথা বলতে গেল। হ্যাঁ মা পদ্মাবতী, বলো, কি বলতে চাও? আমি তোমার কথা শুনছি। বাবা, আমি একটি ছেলেকে প্রচন্ড ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। আরে বাহ, এ তো খুব ভালো খবর।
তুমি নিশ্চয়ই তোমার জীবন সঙ্গী পছন্দ করতে পারো, কিন্তু আমাকেও তো জানতে হবে তুমি কাকে বিয়ে করতে চাইছো। আপনি তাকে খুব ভালো করেই চেনেন। তার নাম হামজা। সে আমাদের কর্মচারীর ছেলে। ঠিক আছে, তুমি যখন তোমার জীবন সঙ্গীকে বাছাই করেই ফেলেছো, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তুমি তোমার পছন্দ মতোই বিয়ে করতে পারো, কিন্তু আমার ইচ্ছা হামজা খুব বড় একটা বাণিজ্যে যাবে। সে যখন বাণিজ্য করে ফিরে আসবে, তখনই আমি তোমার সাথে তার বিয়ে দেব। আমি জানতাম এই বিয়েতে আপনার কোনো আপত্তি থাকবে না। হামজা প্রচন্ড ভয় পাচ্ছিল। আমি এখনই হামজাকে বিয়ের খবরটা দিয়ে আসছি। কে আমাকে এখানে বন্দি করে রেখেছো? দয়া করে চোখের বাঁধনটা খুলে দাও। এখনো বুঝতে পারিসনি কে তোকে এখানে বন্দি করে রেখেছে? আমি তোকে এখানে বন্দি করে রেখেছি। আমি। কি ব্যাপার জমিদার মশাই? আপনি কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আপনি তো বলেছিলেন আমাকে বাণিজ্যে পাঠানোর ব্যবস্থা করবেন, আর আমি পদ্মাবতীকে তাই বলে এসেছি। তুই আমার একমাত্র মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আমি তোকে কখনোই ক্ষমা করব না, আর তাই পদ্মাবতীর সামনে মিথ্যে কথা বলে আমি তোকে এখানে ধরে নিয়ে এসেছি। আর আজকে তোর শেষ দিন। ও আচ্ছা, তাহলে আপনিও আপনার নিজের মেয়ের সাথে মিথ্যা কথা বলেছেন। ঠিক আছে, আমিও পদ্মাবতীকে সব জানিয়ে দেব, সব। তাই নাকি? পদ্মাবতীকে জানানোর সুযোগ তুই কখনোই পাবি না। আমি আজকে তোকে নির্মম ভাবে হত্যা করব। তারপরই জমিদার তাকে নির্মমভাবে হত্যা করল এবং তাকে মাটিতে পুঁতে রাখল। যখন জমিদার বাড়িতে ফিরে আসলো, তখন হামজার হাড়গুলো পদ্মাবতীকে দেখালো এবং বলল বাণিজ্য করার সময় তাকে বাঘে আক্রমণ করেছে এবং খেয়ে ফেলেছে। হে ঈশ্বর, আমার ভালোবাসার মানুষকে তুমি কেড়ে নিলে, আর তার হাড়গুলো তুমি আমার কাছে পাঠালে। না, এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, পদ্মাবতীর কাহিনী তো শুনলাম, কিন্তু এর পর কি হয়েছিল? পদ্মাবতী আসলে গর্ভবতী ছিল। যখন সে জানতে পারল তার স্বামী মারা গেছে, তখন সে এই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। তা তো বুঝলাম। আহারে, বেচারি তার স্বামীর জন্য নিজের প্রাণটাই দিয়ে দিল। এরকম ভালোবাসা সচরাচর দেখা যায় না। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানেন? এই কাহিনী তো আপনার জানার কথা না। এ তো অনেক বছর আগের কাহিনী। আসিফের মুখে এই কথা শোনা মাত্রই সেই অজানা নারী খুব জোরে জোরে হাসতে লাগলো আর অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আমি কিভাবে সবকিছু জানি তা জেনে আপনি কি করবেন? আপনার জানার কোনো প্রয়োজন নেই। আমি এখন চলে যাচ্ছি। দেখুন, আমি জানি না আপনি কে, কিন্তু এই গল্প আপনাকে শেষ করতেই হবে, কারণ এই গল্প নিয়ে আমি উপন্যাস লিখব। দয়া করে এই গল্পটা শেষ করে দিয়ে যান। এখনো সত্যি বুঝতে পারছেন না আমি কে? তাহলে দেখুন আমি কে।
সেই অজানা নারীর চেহারা অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করলো। আস্তে আস্তে সে একটা ছায়া মূর্তিতে রূপান্তরিত হলো আর অস্পষ্টভাবে বলতে লাগলো, আমি হলাম সেই অভাগা পদ্মাবতী যে বিয়ের আগেই নিজের স্বামীকে হারিয়েছে। আমার স্বামীকে আমি প্রচন্ড ভালোবাসতাম। আমি বিশ্বাস করতাম একদিন সে আমার কাছে ফিরে আসবে, আর তাই তো সে ফিরে এসেছে। তুমি আমার স্বামী আসিফ, তোমার পুনর্জন্ম হয়েছে। তোমার মনে আছে মাঝে মাঝে রাতের বেলা তুমি স্বপ্ন দেখতে তোমাকে কেউ একজন ডাকছে? অজানা স্বপ্ন তোমাকে বিভোর করে রাখত। আর হ্যাঁ, এই জন্যই তুমি এই স্বপ্নগুলো দেখতে, কারণ আগের জন্মে তুমিই ছিলে আমার হামজা। তোমার শরীরের হাড়গোড় আর ব্যবহার্য সব জিনিসপত্রগুলো আমি একটা ঘরে তালা বন্ধ করে রেখেছি। সেখানে যত্ন করে রেখে দিয়েছি, তুমি চাইলেই সেগুলো দেখতে পারো। না, এ হতে পারে না। আমি আমি এটা বিশ্বাস করি না। সেই অজানা নারী অস্পষ্টভাবে হাসতে লাগলো এবং আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। এরপর আসিফ আর এক মুহূর্ত দেরি না করে সেই বন্ধ ঘরের সামনে গেল আর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পেল হামজার ছবি। হামজা সত্যি দেখতে অবিকল তার মতোই ছিল। হে ঈশ্বর, হে আমি কি দেখছি? সত্যি তো এই হামজার ছবি। হামজা তো দেখতে সত্যি আমার মতো ছিল। এই তো হামজার হাড়গোড়গুলো এখানে পড়ে আছে, কিন্তু হাড়গুলো এমন অদ্ভুত কেন? এখানে তো কোনো বাঘের কামড়ের দাগ নেই। আমার কেন যেন মনে হচ্ছে হামজাকে বাঘে নয়, বরং কেউ হত্যা করেছিল। আমি এটা তদন্ত করে বের করব। পরের দিন সকালবেলা আসিফ তাড়াতাড়ি পুলিশের কাছে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। হ্যাঁ, আপনার অনুমান সত্যি। যদি ওকে বাঘে কামড় দিত তাহলে ওর ঘাড়ে কামড়ের চিহ্ন থাকতো। ঠিক আছে, আমরা তদন্ত করে দেখব আসলে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। এরপর প্রায় 7 দিন কেটে গেছে। আসিফ রাতের বেলা বারবার সেই বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকত, কিন্তু সে পদ্মাবতীকে আর দেখতে পেত না। একদিন সকালবেলা হঠাৎ করেই বাড়িতে পুলিশ আসলো। আসিফ সাহেব, আপনার অনুমান সত্যি। এই লোককে বাঘে নয়, বরং তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট থেকে আমরা তার প্রমাণ পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ পুলিশ সাহেব। আপনি যদি এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে না দেখতেন তাহলে এত বড় সত্যি সামনে আসতো না। আসিফের কাছে সেই মৃতের হাড়গুলো বুঝিয়ে দিয়ে সেখান থেকে পুলিশ চলে গেল। সেদিন রাতের বেলা আসিফ সেই হাড়গুলো নিয়ে কোর্টের সামনে গেল। পদ্মাবতী, ও পদ্মাবতী, দেখে যাও, একটা সত্যি তোমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার? কেন ডাকছো আমাকে? আর আমার হামজার হাড়গুলো কেন নিয়ে এসেছো? তুমি এতদিন যা শুনেছ সবকিছুই ছিল মিথ্যা। তোমার হামজাকে বাঘে নয়, বরং কেউ বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। ঈশ্বর, কি বলছো তুমি? তাহলে এতদিন কি আমি ভুল জেনে এসেছি? আমাকে তো আমার বাবা বলেছিল হামজাকে রাস্তার মধ্যে বাঘে আক্রমণ করে এবং সেখানেই তাকে হত্যা করে। তাহলে আমার বাবা কেন শুধু শুধু আমার সাথে মিথ্যা কথা বলবে? আমি জানি না কেন তোমার বাবা তোমার সাথে মিথ্যা কথা বলেছেন, তবে তোমার স্বামীকে বাঘে নয় বরং বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। আর আমার কেন জানি মনে হয়
এই হত্যার সাথে তোমার বাবা সরাসরিভাবে জড়িত। এরপর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। চারিদিকে গাঢ় হয়ে এলো অন্ধকার, বাতাস বইতে লাগলো, আর এদিকে পদ্মাবতীর আর্তচিৎকারে পুরো মহল কাঁপতে লাগলো। এখান থেকে চলে যাও তুমি, এখানে তোমার আর কোনো কাজ নেই, তবে শীঘ্রই আমার সাথে তোমার দেখা হবে। আসিফ পদ্মাবতীর এই কথার অর্থ বুঝতে পারল না, কিন্তু সে হাড়গুলো কুয়োতে ফেলে দিল আর সেখান থেকে শহরে ফিরে এলো। একদিন হঠাৎ করে আসিফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। পদ্মাবতীর সেই উপন্যাসটা লিখে আসিফ এখন বিখ্যাত হয়ে গিয়েছে। ঠিক সেই সময় একটা মেয়ে তার কাছে এসে বলল, আচ্ছা, আপনি কি আসিফ সাহেব? আমার নাম মিতু, দয়া করে আমাকে একটা অটোগ্রাফ দিন না। মিতুকে দেখে আসিফ চমকে উঠল, কারণ মিতুর চেহারা ছিল হুবহু পদ্মাবতীর মতন। সে বুঝতে পারল মিতুর মধ্যে দিয়ে পদ্মাবতীর পুনর্জন্ম হয়েছে, আর সে আসিফের কাছে ফিরে এসেছে।